আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নিউ টাউন, রাজারহাট। রাজারহাট? হ্যাঁ। মানে ঘুরছো খালি? ঘুরছি। দাদা, শিলিগুড়ি শিলিগুড়ি সময় ছিনতাইবাজরা থাকে, মানে থাকতেই পারে, বলে না। কোয়াটা আমার অল্প জটিল হয়, আমি সব বুঝে। আচ্ছা, আমার কখনো মনে হয়নি যে আমি নিজের ফ্যামিলির থেকে আলাদা রয়েছি। গাড়ি কা নাম হ্যায় KTM অ্যাডভেঞ্চার। এখান থেকে শিলিগুড়ি 430, বঙ্গাইগাঁও 146, কিরণ দত্ত গ্রাম। আমি যদি শুধু রাইডার হতাম, মোটো ব্লগার না হতাম, তাহলে হয়তো অর্ধেক রাস্তা ঘুমিয়েই পড়তাম। এর চেয়ে ভালো রাস্তা আমার মনে হয় না তোমরা পাবে বলে, কারণ এগুলোই সব ভাই, এখান থেকে সবকিছু আসছে, তোমাদের ভালোবাসা আসছে, আর অনেক কিছু আসছে। তো এখন ঘড়িতে বাজছে 8:02। আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। এখানে আমার বাইক সমস্ত লাগেজ লোড করা হয়ে গেছে। হেলমেটের ভাইজারটা ইয়েলো ছিল, ওটাও চেঞ্জ করে নিয়েছি, ব্ল্যাকটা লাগিয়ে নিয়েছি। আর আমি যেখানে ছিলাম সেই জায়গাটা তখন তোমাদেরকে দেখাইনি, কোথায় ছিলাম সেটা তোমাকে দেখাই। বাইকে তো তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। আর ওটা কি নিয়ে রয়েছে? এটা ইসকো क्या कहते हैं? इसको आरोना कहते हैं। अच्छा। আর এই হচ্ছে আন্টি, আঙ্কেল আর আমারে গুড়িয়া। আমি আসার থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, মানে আমার বাংলা হিন্দি মিক্স করে আমি বলছি। আমি জানি না আঙ্কেল জি বুঝতে পারছেন কিনা। আঙ্কেল জি কেউ সমাজ আয়? বুঝতে পারছি। এই তো কোয়াটা আমার অল্প জটিল হয়, আমি সব বুঝে। আচ্ছা, আর আমিও একটু একটু বুঝতে পারছি, একটু একটু বুঝতে পারছি না। মিলিয়ে মিশে বেশ ভালো কেটেছে আমার এই 2-3 দিন। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ आंटी जी। ভাই আন্টি চলতে বরপেটা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত, তারপর এখান থেকে তেজপুর যাওয়া, তেজপুর থেকে ফিরে আসা, এই সমস্ত কিছু করে 419 কিলোমিটার চলেছিল। ট্রিপ মিটার করে নিয়েছি 0। এবার শুরু হচ্ছে এখান থেকে বাড়ি ফেরার পালা। ট্রিপ 2তে দেখাচ্ছে 999, এটা আরো বেশি হবে। KTM অ্যাডভেঞ্চারে 1000 কিলোমিটারের পর গিয়ে আর লোডিং নেয় না। চলো। ও নিউ টাউন, নিউ টাউন আমাদের এতে বাড়ি, আমাদের ওই টাকি টাকি। ওখান থেকে তো বসিরহাট হয়ে সোজা। বসিরহাটের পরে ইয়ে থাকে মধ্যমপুর। হ্যাঁ হ্যাঁ, মধ্যমপুর পরে ইয়ে থাকে অনন্তপুর, অনন্তপুর ইয়ে নিমদেড়িয়া। হ্যাঁ, টাকি মানে কি আপনার একদম প্রপার টাকিতে, নদীর কাছে? হ্যাঁ, নদীর থেকে একটু ভেতরে। আচ্ছা, মানে আমার টাকি, হ্যাঁ, আর বসিরহাটের মধ্যখানে। আচ্ছা, সাইড নদী পড়বে, ওই সাইড দিকে নদী পড়বে। চলো ভাই, দেখা হচ্ছে খুব শিগগিরই। आते अंकल यहाँ से दाएं तरफ ना? ओके। আসলাম, টাটা। 2 দিন এখানে কাটালাম, তার মধ্যে একটা দিন কোনো ব্লগ কিছু করিনি। এখানকার ভাইব, এখানকার মানুষজন, এখানকার অ্যাটমসফিয়ার সমস্ত কিছু এতটাই সুন্দর না, মানে তোমার মনে হবে যে এ কোন জগতে চলে এসেছি। আলাদাই দুনিয়া, আলাদাই। মানে একজন বন্ধুর পরিবারে এসে আমার কখনো মনে হয়নি যে আমি নিজের ফ্যামিলির থেকে আলাদা রয়েছি। আমাকে আন্টি যে কিছু ফল দিল, কত প্রশংসা করবো, প্রশংসা করলেও মনে হয় যেন কম হয়ে যাবে। মিস করবো ভাই, মিস করবো, ভীষণভাবে মিস করবো। আসার সময় আমরা এসেছিলাম পেছনের রাস্তা ধরে, এখন যাবো হচ্ছে এই রাস্তাটা ধরে বাইহাটা সেরালি হয়ে। আর আসার সময় এসেছিলাম হচ্ছে উদালগুড়ি হয়ে। উদালগুড়ির রাস্তাটা ভালো, খারাপ বলবো না, কিন্তু ভেতরের রাস্তার। আর এদিকে বাইহাটা সেরালি হয়ে গেলে রাস্তা আমরা পুরোটা এরকম হাইওয়ে পাবো, তো আমাদের খুব একটা অসুবিধা হবে না। गाड़ी का नाम है KTM एडवेंचर। अच्छा है, चलो हाथ मिलाओ। थैंक यू। आपको हिंदी आता है ना? समझे ना मैंने क्या बोला? क्योंकि मुझे हिंदी नहीं आता। चलो बाय बाय। এখানে দাঁড়িয়েছিলাম ম্যাপ সেট করার জন্য, আর বাড়ির থেকে মাও ফোন করেছিল, কথা বললাম। বাচ্চারা দাঁড়িয়েছিল, ওরা দেখছিল যে কি বাইক, কেমন দেখতে না দেখতে। খুশি হয়ে যায়, বেশ ভালো লাগে দেখলে। আর এখান থেকে আমরা ম্যাপ সেট করেছি, দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের রাস্তা। এই 3 ঘন্টা 15 মিনিট যেতে গেলে আমাদের সময় লাগবে হচ্ছে 11:30, 152 কিলোমিটার। ফেরার সময় আমরা যে রাস্তাটা নিয়েছি এটা হচ্ছে NH-15। আর আসার দিন আমরা পুরো গ্রামের মধ্যেকার রাস্তা দিয়ে এসেছিলাম, উদালগুড়ির রাস্তা দিয়ে। ওটা খুব একটা খারাপ বলবো না, আবার খুব ভালোও বলবো না। কিছু কিছু জায়গায় ওখানে রাস্তার কাজ চলছিল। আর এই রাস্তাটা মোটামুটি ভালো বলতে পারো, কন্ডিশন ভালো, কিন্তু এটা গ্রাম নয়, এটা পুরোপুরি টাউন এলাকার মধ্য দিয়ে। আবার
তো কোথাও কোথাও স্কুল বসেছে, কোথাও অফিস। মোটামুটি 55 থেকে 60-65-র মধ্যেই চালাতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো রাস্তা একটু কনজাস্টেড রয়েছে। আর এই যে বাম্পারগুলো, আসামের এই বাম্পার, তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে জানবে। তেজপুরের সাইডে তো আরও বেশি ছিল, এখানে তাও তুলনামূলক কম বলবো। তবে যেখানেই বাম্পার রয়েছে এরকম 5-7টা করে একসঙ্গে, আবার একটু এগিয়ে আরও 5-7টা করে, মানে 14টা করে বাম্পার একটা জায়গায়। ফুয়েল আপ ব্রেক নিলাম ইন্ডিয়ান অয়েল থেকে, আর 834.72। ওকে, অনলাইন করব। আজকে সকালে আর ব্রেকফাস্ট করার ব্যাপার নেই, কারণ আমি বেরোনোর সময় রুটি খেয়ে বেরিয়েছি। আমি আন্টিজিকে বলেছিলাম যে আমি চা খেয়ে বেরিয়ে যাবো সকাল সকাল, যত তাড়াতাড়ি হয়। কিন্তু সকালবেলা উঠে আন্টিজি খেটে খুঁটে রুটি তরকারি সমস্ত কিছু করে বসে আছেন। খুবই যত্নে রেখেছিলেন আমাদেরকে, খুবই। আমাকে সবাই বললো যে আলিপুরদুয়ারের রাস্তাটা বেশ ভালো হবে, ওদিককার রাস্তায় হাইওয়ে একমাত্র, খুব চটপট চলে আসবো। 17 কিলোমিটার পার করেছিলাম 1.5 ঘন্টা ধরে। জাস্ট ভাবো, 17 কিলোমিটার 1.5 ঘন্টা ধরে, তা আবার সমান জায়গার রাস্তা। পাহাড়ি রাস্তা হয় না মানা যায় যে ঠিক আছে 17 কিলোমিটার যেতেও টাইম লেগে যাচ্ছে, এই গলি ও গলি, চড়াই উতরাই অনেক কিছু, কিন্তু এখানে তা নয়। সমান জায়গার রাস্তা, যেহেতু রাস্তার কাজ চলছে। NH27 ভাই নমস্কার, আমি আর যাই ওদিকে, মাথা খারাপ। চলো রাস্তা পার করে আমরা ডান দিক ধরবো। এদিকে চলে গেলে গুয়াহাটি পৌঁছে যেতাম। যাবো হচ্ছে এখন বঙ্গাইগাঁওয়ের দিকে। খুব বেশি প্রশংসা আগের থেকে করা উচিত নয়, তবে তাও বলবো রাস্তা দিককার কন্ডিশন বেশ ভালো। এখান থেকে শিলিগুড়ি 430, বঙ্গাইগাঁও 146, কিরণ দত্ত গ্রাম বঙ্গাইগাঁও। আর আমাদের বাইক কত চলছে দেখবে, এই দেখো 77, 78, মানে মোটামুটি বলতে পারো যে 80 অ্যাভারেজ আমরা ধরে রাখার চেষ্টা করছি। যখন যখন আমি ব্লগ করছি তখন স্পিড একটু কম রাখি, কারণ এর আগে যেটা ফার্স্ট ভিডিও দিয়েছিলাম কলকাতা টু মালদা, সেখানে আমাকে প্রথমে বলেছিল যে সাউন্ড আসছে, হালকা উইন্ড নয়েজ আসছে। স্পিড আপ করে রেখে তার মধ্যে বাইক চালাচ্ছিলাম। একে তো 90-95-তে বাইক তুলে যদি আমি ব্লগিং করতে থাকি না, তাহলে সাউন্ড প্রচণ্ড আসবে, প্রচণ্ড। মানে তোমরা অর্ধেক কথা শুনতে পাবে, অর্ধেক বুঝতে হবে না, তার মাঝখানে হাওয়ার আওয়াজ আসবে। বলতে পারো যে যখন ব্লগ করি তখন আমি কম স্পিডে চালাই। এই যেমন ধরো এখন আমি তোমাদের সাথে কথা বলছি, 5th গিয়ারে চলছে 66, 67 বা 70, 72। এবার যখন আমি ব্লগটাকে কিছুক্ষণের জন্য পজ রাখবো, তখন ওটা অটোমেটিক্যালি 80, 85, 90 ক্রুজ করতে থাকবে। নর্মাল রাইডিং আর মোটো ব্লগিং ব্যাপারটার মধ্যে অনেক তফাৎ আছে ভাই, অনেক তফাৎ। এমন নয় যে শুধুমাত্র গোপ্রো লাগিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম তেল ভরে আর বক করতে থাকলাম। অনেক জিনিস খেয়াল রাখতে হয়, রেখে বাইক চালাতে হয়। মজা লাগে ভাই, এটাতে মজা তো আছে। আমি যদি শুধু রাইডার হতাম, মোটো ব্লগার না হতাম, তাহলে হয়তো অর্ধেক রাস্তা ঘুমিয়েই পড়তাম। কারণ আমার এই ব্যাপারটা রয়েছে যে আমি যদি চুপচাপ বাইক চালাই না, তাহলে আমি ঘুমিয়ে পড়বো। এই বকবকানি ব্যাপারটা একটু হলেও তো লাগে। 146 কিলোমিটার কভার করতে আর হয়তো 2 ঘন্টা লাগবে। লেটস সি। চৌত্রিশ, বাপরে বেড়ে গেছিল। 30, 23। আর পেছনেরটা দেখি কত আছে, 33, 26, 36। রানিংয়ে বাইক যখন জোরে ভাগে না, তখন এয়ার প্রেশারটা অটোমেটিক্যালি বেড়ে যায়। 36, বাবা 38 হয়েছিল। চলো, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে টয়লেটে যাওয়াটা আমার কাছে বেস্ট অপশন লাগে, কারণ এখানে সিসি ক্যামেরা থাকে, লোকজনও থাকে। আর এখানে চট করে কেউ তোমার বাইকে বা কোনো জিনিসে হাত দেওয়ার আগে 5 বার ভাববে। রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে পাশে চাইলেই হিসি করা যায়। এক সময় ছিনতাইবাজেরা থাকে, মানে থাকতেই পারে, বলে যায় না, কাউকে তো বিশ্বাস করা যায় না রাস্তাঘাটে বেরিয়ে, তো সেটা একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্যই আমি এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে একদম সিসি ক্যামেরা ঠিক আমার মাথার উপরে ছিল। আমি ওখানে, মানে আমার মাথার উপরে নয়, বাথরুমের সিসি ক্যামেরা ছিল না, আমার বাইকের সামনে সিসি ক্যামেরা ছিল। আমি সেরকম জায়গাতে দাঁড়িয়েছিলাম যাতে করে কিনা আমার বাইকটা একদম নজরবন্দি থাকে আর আমি আমার কাজ সারতে পারি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:18। কালকে সকালবেলা এখানে এসে যখন পৌঁছাই তখন বাজে 11:30। কারণ আমি ধরে নিয়েছিলাম যে একদিন ছাড়া ছাড়া আসলে এই গোটা সিরিজটা কমপ্লিট করবো ভিডিও দিয়ে, তো সেই জন্য এখানে রয়ে যাই। এখানে থেকে কালকে সারাটা সন্ধ্যে দুপুর মিলে ভিডিও এডিটিং শেষ করে একটা পার্ট আপলোড করছি, এখন আপলোডিং হচ্ছে। আর ল্যাপটপ এখন বাইরে রয়েছে, যেটুকু যা প্রয়োজন ছিল সেগুলি সমস্ত বার করেছি। আর আমার একটা লাগেজ তো বাইকেই রাখা রয়েছে টপ বক্সের ভেতরে। টপ বক্সে একটা ভালো দিক তো রয়েছে ভাই, যে ভিডিওগুলো গোপ্রোতে ছিল সেগুলো এখন ট্রান্সফারিং করা চলছে। ওখানে আমার এক্সট্রা হার্ড ড্রাইভ রয়েছে, ওটাতে সমস্ত কিছু ট্রান্সফার করছি।
যতক্ষণ ডাটা ট্রান্সফার হচ্ছে ততক্ষণ আমিও রেডি হয়ে নিই, রেডি হতে হতে ওটা হয়ে যাবে, ল্যাপটপটাকে ব্যাগে ভরে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। আর তার আগে একটা ভাইটাল কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমার হেলমেটটাকে পরিষ্কার করতে হবে। ভেতরটা পুরো নোংরা হয়ে গেছে, ওকে পরিষ্কার করার জন্য একটা ছোট ব্রাশ রয়েছে আমার কাছে, আর হেলমেট ক্লিনার তো রয়েছে, কলিনও রয়েছে। কালকে এই মাইক্রোফাইবার কাপড়টাও ধুয়ে ছাদে মিলে দিয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা রাইডে গেলে গ্যাজেটসগুলোকে, জিনিসপত্রগুলোকে ঠিকভাবে মেনটেন করা আমার কাছে বেশি জরুরি হয়ে যায়, কারণ এগুলোই সব ভাই, এখান থেকে সবকিছু আসছে, তোমাদের ভালোবাসা আসছে, আর অনেক কিছুই আসছে, এগুলোর প্রতি একটা আলাদাই খেয়াল রাখতে হয়। তো হেলমেট ক্লিন করা তো ডান, রাইডিং প্যান্ট অলরেডি পরা হয়ে গেছে, রাইডিং জ্যাকেটটা জাস্ট পরবো, জুতো পরবো, লাগেজটা বাইকে নিয়ে গিয়ে বাঁধবো, বেঁধে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগে। ফুল आता है 14.5 লিটার, 14.5। হ্যাঁ, বেশ ভালোই আমার স্টে ছিল, জায়গাও সুন্দর। আর তারপরে তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম যে এটা রয়্যাল এনফিল্ডের শোরুম প্লাস সার্ভিস সেন্টার। কালকে ধুয়ে নিলে ভালো হতো বাইকটা, কিন্তু আমি এডিটিং নিয়ে এতটাই বিভোর হয়ে গেছিলাম যে সমস্ত খেয়ালই নেই। এখানে কোথাও একটা দিয়ে তেল লিক করছে, এই যে এখান দিয়ে। চলিয়ে ভাই, এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ি। 159 কিলোমিটার চলেছে সোরাংসাদের বাড়ির থেকে এখনও পর্যন্ত। আর এখান থেকে শিলিগুড়ি কতটা বাইক চলে, শিলিগুড়ির থেকে বাড়ি অবধি বাইক কতটা চলে, সমস্তটা নোট করে রাখবো। কারণ অ্যাডভেঞ্চার একটা প্রবলেম দেখলাম, প্রবলেম কি না কি জানি না, ট্রিপ 1 বলো বা ট্রিপ 2 বলো, 1000 কিলোমিটারের পর থেকে নোট করা বন্ধ করে দিচ্ছে। এখান থেকে ম্যাপ সেট করব। শিলিগুড়ির রাস্তা এখানে 2-3টে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট রাস্তা দিয়ে আমরা যাব। আসার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে রাস্তা এটা ভালো হাইওয়ে, আর সে যে কী হাইওয়ে আমি দেখেছিলাম আমিই জানি। এখান থেকে আমরা ইউটার্ন নেবো, নিয়ে ঘুরে যাবো হচ্ছে পুরো উল্টো দিকে। টোটাল আমাদের 347 মতন রাস্তা রয়েছে আজকের ট্রিপে। তোমরা যদি বঙ্গাইগাঁও সাইডে আসো তাহলে আমি বলবো যে বারপেটাতে এসে এই হোটেলটায় থাকতে পারো। এর লোকেশন একটু অন্যরকম দেখায়, গুগল ম্যাপের লোকেশনটা আলাদা দেখায়। রয়্যাল এনফিল্ডের শোরুম তোমরা যদি সার্চ করো বারপেটা রয়্যাল এনফিল্ড শোরুম, তাহলে ঠিক ওই জায়গাটায় পড়বে, গন্ডারের মূর্তির সামনে। ভালো রাস্তা পেয়ে ভাগাতে ভাগাতে ভাবলাম যে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেওয়া যাক। চায়ের দোকান দেখতে পেলাম জাস্ট টোলগেটটা পার করে। বাইকটা আমাদের ওইখানে সাইড করে দিয়েছি একদম সামনে, যাতে চোখের সামনে বাইক থাকে। আর নিয়েছি হচ্ছে এখানে ম্যাগি, এই হচ্ছে আজকের সকালের আমাদের ব্রেকফাস্ট। আর বাকি রয়েছে হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট যে অ্যাড স্টপটা করেছি সেটা 57 কিলোমিটার, 1 ঘন্টা 8 মিনিট এখান থেকে। ও ভাইয়া ও লাল চায় দেনা, হ্যাঁ দুধ চায় নেই, লাল চায়। বরপেটা থেকে, হ্যাঁ বরপেটায় ছিলাম রাত্রে, তেজপুর গেলাম, ওখান থেকে দলগাঁও ছিলাম, ওখানে একটা বন্ধু থাকে ওর বাড়িতে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নিউ টাউন, রাজারহাট। রাজারহাট? হ্যাঁ। মানে ঘুরছো খালি? ঘুরছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এদিকে গোয়ালপাড়া। আচ্ছা। গাড়ি হলো, মালিক হলো কলকাতা। আচ্ছা। তো এখানে দাদার সাথে কথা হলো, জিজ্ঞাসাও করলাম যে শিলিগুড়ির রাস্তা কোনটা ভালো হবে। দাদা এই লরিটা নিয়ে যাচ্ছে আর আমরা এই ছোট লরিটা নিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা বেরোবো, এখান থেকে 57 কিলোমিটার গিয়ে আমরা ডান দিক বাঁ দিক যা করার করবো। গ্লাভসটা কোথায়? গ্লাভসটা পড়ে গেল না তো? ওয়েট 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 এই দেখো আরেকটু হলে গ্লাভসটা যাচ্ছিল, গ্লাভসটা পেছনেই রেখে দিয়েছি, খেয়াল নেই। তো এখানকার চায়ে না একটা আলাদা ব্যাপার রয়েছে। আমি যে চাটা খেলাম লাল চা ছিল, কিন্তু এত সুন্দর বানিয়েছে, মানে আলাদা রকমের জাদু আছে ভাই আসামের চায়। মানে কলকাতাতেও খেয়েছি, কলকাতাতে সেই আদা লেবু আরও অনেক কিছু দিয়ে দেয়, তো তখন চায়েতে আর চায়ের টেস্টই থাকে না, কিন্তু এখানে চাটা বেশ অন্যরকম লাগলো খেয়ে। আর এখানে চায়ের দোকানে চাচাজির থেকে জানতে পারলাম একটা জিনিস, যে সমস্ত ভুটানের গাড়িগুলোতে লাল নাম্বার প্লেটে বিটি লেখা রয়েছে সেগুলো হচ্ছে ভুটান ট্যাক্সি, আর যেগুলোতে বিপি লেখা রয়েছে ওটা হচ্ছে ভুটান প্রাইভেট। ভুটানের নাম্বার প্লেট লাল রঙের হয়, এই যে আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে ওটাও কিন্তু ভুটানের। দেখো লাল রঙের নাম্বার প্লেট তোমাদেরকে কাছ থেকে দেখাই, ও জুম করে তোমরা দেখো, এখানে লেখা রয়েছে বিপি মানে ভুটান প্রাইভেট, এটা প্রাইভেট কার। আর যেখানে বিটি লেখা থাকে সেটা হচ্ছে ভুটান ট্যাক্সি। এরকম একটা 4 হুইলার থাকলে ভাই আলাদাই মজা এসে যাবে। বাইকটাকে পেছনে তুলে দেবো, যেখানে মনে হয় বাইক চালাবো, যেখানে মনে হয় 4 চাকা চালাবো, ব্যাকআপ ভেহিকেলও হলো, নেক্সট লেভেল হয়ে ব্যাপারটা। ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে ফুল ট্যাঙ্ক করালাম, 641 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তেলের দামটা বেশি, তো সেই জন্যে
এখান থেকে ফুল করে নিলে লাভ হবে। বাইকে 400 রেঞ্জ দিয়ে দিয়েছে, আর এখান থেকে সোজা যাব হচ্ছে শিলিগুড়ির দিকে। রাস্তা এখানে জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না যে কোন রাস্তা ভালো হবে, যদিও আমাকে সৌরভ লোকেশন পাঠিয়ে দিয়েছে, কোন রাস্তা দিয়ে কীভাবে কী যাবো না যাবো সবটা ও ডিটেলস আমাকে একদম পাঠিয়ে দিয়েছে, সুন্দর করে ম্যাপ সেট করে দিয়েছে। তারপরও আমাকে বলেছে যে লোকাল লোককে একটু জিজ্ঞাসা করে নিতে, কারণ লোকাল লোকজন একটু বেটার জানবে এখানে রাস্তার কারেন্ট কন্ডিশন কেমন কি আছে না আছে। ভাই ওখান থেকে আমাকে দেখছে। আর এখান থেকে যাব হচ্ছে সোজা একদম শিলিগুড়ি, 223 কিলোমিটার এখান থেকে সোজা। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু তেলিপাড়া টোল প্লাজা। আর একটু এগোলেই ওয়েস্ট বেঙ্গলে আমরা পা রাখতে চলেছি গাইজ। আসাম পার করে এই আমরা ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল। বর্ডার ক্রসড অ্যান্ড ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল গাইজ। পশ্চিমবঙ্গ আমাদেরকে স্বাগত জানিয়েছে কচি কচি ভেড়া দিয়ে, এই দেখো। আর এখনও ভুটানের গাড়ি, এই দেখো বিপি ভুটান প্রাইভেট। এখানে দাঁড়িয়েছিলাম, ফোনের চার্জ শেষ হয়ে গেছে চার্জে দেওয়ার জন্য। আর এখানে এই স্যার এলেন, আমার সঙ্গে কথাও বললেন। উনি বলছেন যে এখান থেকে সোজা বেরিয়ে যেতে, সোজা যে রাস্তাটা ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে গেছে সেই বরাবর গেলে আমাদের শিলিগুড়ি কাছে পড়বে। আর ওনাকে আমি বললাম যে আমি আসার সময় এরকম এসেছিলাম আলিপুরদুয়ার হয়ে, ওদিকে রাস্তা খুব খারাপ। স্যার বললেন যে হ্যাঁ ওদিকে যাওয়ার দরকার নেই, সোজা এখান থেকে বেরোতে, একদম হাইওয়ে বরাবর, হাইওয়ে না ছাড়তে। হাইওয়ে বরাবর গেলেই আমরা শিলিগুড়ি তাড়াতাড়ি পৌঁছাবো, রাস্তাও ভালো পাবো আর তাড়াতাড়ি পৌঁছেও যাব। দেখা যাক হাইওয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে সকালেও যখন আমি জিজ্ঞাসা করলাম এই লরিওয়ালা দাদাকে, তখন সে দাদাও আমাকে বললো যে সোজা যেতে, ভেতরের রাস্তা ঢুকে লাভ নেই, কারণ ভেতরের রাস্তা না বন বন করে ঘোরাবে। কেমন করে ঘোরাবে? বন বন করে। স্যার আসছি। আর ওখানে স্যার আরেকটা জিনিস বললেন, স্যারের ছেলে এরকমভাবে বেরোয় বাইক নিয়ে রাইডে, ডমিনার নিয়ে। আমাকে বললেন যে আমার ছেলেরও রয়েছে তোমারই মতন একটা বড় সড়ো বাইক, 400 সিসি, ওটা কী যেন নাম বললে, ও ডমিনার। হ্যাঁ এরমভাবে বললেন। আমাকেও জিজ্ঞাসা করলেন যে কোথায় কোথায় গেছিলাম, কী কী দেখলাম, কী কী ঘুরলাম, এটা কি বাইক, কত দাম, এই সমস্ত। তো ভালো লাগে বেশ এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে মানুষজনের সঙ্গে কথা বলতে, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয়, কথা হয়। আগের দিন যখন আলিপুরদুয়ার হয়ে এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়েই উঠেছিলাম। আর এখান থেকে সোজা হচ্ছে শিলিগুড়ি। দাদা শিলিগুড়ি, শিলিগুড়ি ওকে চলো এই রাস্তা। নমস্কার ভাই, নমস্কার, আমার তরফ থেকে 500 কোটি প্রণাম। শিলিগুড়ি যাওয়ার এই জঙ্গলের রাস্তাটা, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ডান দিক বাঁ দিক দুদিক জুড়ে, এটা হচ্ছে হাসিমারা জঙ্গল। আমি এর আগে এই রাস্তা দিয়ে কোনোদিনও যাইনি, এই প্রথমবার, তারপরে সোলো। একটা আলাদা আনন্দ আসছে ভাই। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, দেখো এই দেখো, এটা পুরো জঙ্গল, পুরো তলা দিয়ে একটা খাল টাইপের গেছে। আমাদের বাঁ দিকে দেখো কত বাঁদর বসে, এটা পুরোটা কিন্তু জঙ্গলের রাস্তা। হাসিমারা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন পার হচ্ছি। শিলিগুড়ি এখান থেকে আর 150 কিলোমিটার মতন বাকি রয়েছে। দুপাশে গাছ, ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। আমি আসার দিন ভেবেছিলাম যে এই রাস্তাটা জঙ্গলের রাস্তা, একা যাচ্ছি, অ্যাভয়েড করব, দরকার নেই, ভিড়ভাড়টা মধ্যে দিয়ে যাব। তো সেই হিসাব করে যেতে গিয়ে আমরা আলিপুরদুয়ারের খুব বাজে রাস্তার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু আজকে আমি লিটারালি এই রাস্তায় এসে ভীষণভাবে খুশি ভাই। গাড়ি চালিয়ে চড়ে আলাদা শান্তি রয়েছে এদিকে, বেশ আরামে ক্রুজ করছি, আরামে। দেখো সমস্ত লরি বড় ট্রাকগুলো এই রাস্তা দিয়ে কিন্তু কন্টিনিউ করছে। যে সমস্ত গাড়িগুলো কলকাতার দিকে যাচ্ছে আসাম সাইড থেকে, তারা সবাই এই রাস্তা নিচ্ছে প্রত্যেকে। আলিপুরদুয়ার হয়ে ভেতর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর অনায়াসে তুমি এখানে 80-82-তে ক্রুজ করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যদি গুয়াহাটির সাইডে বা আসামের দিকে যাওয়ার হয় তাহলে তোমরা তো অবশ্যই রাস্তাটা নিও। এর চেয়ে ভালো রাস্তা আমার মনে হয় না তোমরা পাবে বলে। সেটা হোক কুচবিহার বলো বা আলিপুরদুয়ার বলো, কোনো দিকে যাওয়ার দরকার নেই, একদম শটাং মেন হাইওয়ে ধরে আসতে থাকবে। কিছু কিছু জায়গায় এরকম বাম্পার রয়েছে, তাও খুবই কম, খুবই কম। মানে আসামে যেরকম বাম্পার আমি ফেস করে এসেছি দুদিন ধরে, সেই দিক থেকে দেখতে গেলে এদিকের বাম্পার কিছুই না। আর তার সাথে রয়েছে এখানকার সিনিক ভিউ, দুপাশে জঙ্গল, মাঝে মাঝে এরকম নদীও আসছে ছোটো ছোটো। এবার আমি জানি না ওগুলো নদী না খাল। ওপাশে দেখো একটা মজে গেছে, পুরো পুরো পাঁক জমে রয়েছে। এবার এই সমস্ত নদী বলো বা খাল বলো যাই হোক না কেন, যখন বর্ষা আসে তখন এগুলোই কিন্তু আর ভয়ঙ্কর চেহারা নিয়ে নেয়।
একদম কানায় কানায় জল থাকে এগুলোতে। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি তার নাম হচ্ছে আংরা ভাষা। আমাদের বাকি রয়েছে 86 কিলোমিটার ফর শিলিগুড়ি। এটা জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে রাস্তাটা কন্টিনিউ হয়েছে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 1:15, সূর্য একদম ওপরে, আর যা গরম লাগছে কি বলি, মনেই হচ্ছে না যে এটা জানুয়ারি মাস, আজকে 11 তারিখ। আগে কোথাও একটা দাঁড়িয়ে থার্মাল লাইনারটা খুলতে হবে, নাহলে আর পারা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে ভাবছি দাঁড়াবো, কিন্তু রাস্তা ভালো বলে আর কোথাও দাঁড়াইনি, সোজা ট্রেনে বেরিয়ে গেছি। এখান থেকে ধূপগুড়ির ডিস্টেন্স আর মাত্র 8 কিলোমিটার, চলে এসেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি। আর দাঁড়িয়েছি হচ্ছে এই জ্যাকেটটা খুলতে, কারণ প্রচণ্ড গরম লাগছে, ভেতরে না পুরো ঘেমে গেছি। তেল ব্যাগ যেটা রয়েছে তার ঠিক সামনেটাতে এটাকে এরমভাবে রাখবো যাতে কোমর একটু সাপোর্ট হয়, নাহলে না একবারে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। লেখা হয় হোটেল লাইফ বাংলা বলতে, আরে ব্যাস, আমিও হিন্দি বলতে বলতে হাঁপিয়ে গেছি। আমার বাড়ি এয়ারপোর্ট, কলকাতা। এখানেই থাকো? চলো ভাই, টাটা। এখানে দাঁড়িয়েছিলাম, ওরা গুটি গুটি পায়ে এসে দেখছিল ফার্স্টে কি বাইক, তারপর কি আরেকজনকে ডেকে আনলো যে চ ভাই, কে একটা এসছে দেখবি, চলো। ভেন্টিলেশন দিয়ে হাওয়া ঢুকছে গাইজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি আরাম লাগছে। উফ, যা গরম লাগছিল কি বলি, পুরো ঘেমে গেছিলাম ভেতরে। মানে থার্মাল লাইনার জিন্দাবাদ, এত সুন্দর গরম করে রাখে ভেতরটা। বাঁ দিকে হচ্ছে আলু বসিয়েছে, এগুলো এই যে আলুর চাষ হয়েছে, আবার এখানে লঙ্কার চাষ হয়েছে, এগুলো আলু গাছ। আর ডান দিকে ওদিকে ছিল হচ্ছে চা গাছ। মানে ইনক্রেডিবল ইন্ডিয়া ভাই, ইনক্রেডিবল ইন্ডিয়া। একদিকে আলু, ওদিকে ধান, এপাশে চা, আলাদাই। আমাদের বাঁদিকে এটা কি, কোনো শপিং মল টাইপের হয় বা ইন্ডিয়া লিমিটেড লেখা রয়েছে। আর্কিটেকচারটা খুব সুন্দর লাগছে, দারুণ। খানিকটা কোর্ট টাইপের তৈরি হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতন দেখতে খানিকটা। আমাদের সামনে যে বাসটা যাচ্ছে, বাসের গায়ে অ্যাড দেওয়া রয়েছে বিমল। বিমলের ট্যাগলাইন বলো জুবা কেসারি, আর ওপর থেকে লোকজনগুলো পচ পচ করে থুকছে। আরে ভাই, এর পাশ দিয়ে যাব না। এই দেখো, বলো কথা কেশরী, বাবা বাংলায় বলো কথা কেশরী। ও ভাগো ওর পাশ থেকে। তো আমরা হোটেল থেকে আর জাস্ট 12 মিনিট দূরে রয়েছি, শিলিগুড়ি প্রায় এন্টার করেই গেছি, চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না।